আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। তোমাদের সাথে আজকে আমার একটি উদ্ভিদ বিজ্ঞানের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায় নিয়ে আলোচনা হবে। তো তার আগে আলোচনার শুরুতে প্রথমে আমি আমার পরিচয়টা বলে দেই। আমার নাম হচ্ছে মোহাম্মদ মুরাদুন্নবী সৌমিক, ময়মনসিংহ মেডিকেল কলেজ। ঠিক আছে, তা আপাতত পরিচয় এতটুকুই থাক। আমরা এখন তোমাদেরকে অধ্যায়ের পরিচয়টা দিই। তো আজকে লেকচারে তোমাদেরকে আমি পড়াবো হচ্ছে বোটানি মানে উদ্ভিদ বিজ্ঞানের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায় অণুজীব। তোমরা অধ্যায়টা শর্ট সিলেবাসের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায়। তোমরা মোটামুটি সবাই নাম শুনছো, তো মোটামুটি কম বেশি অনেকের হয়তো পড়াও হয়ে গেছে, অনেকে হয়তো খুব ভালো পারো। তো যারা ভালো পারো তারা আমার সাথে একবার রিভিশন দিয়ে দাও, আর যারা এখনও পড়ো নাই তারা প্রত্যেকটা টপিকস ভালো করে দেখো। আমি চাবো তোমরা ক্লাসের সময় সামনে একটা খাতা নিয়ে বসবা। দেখা গেছে যে কোনো একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমি তোমাদেরকে শেয়ার করলাম, ওইটা হয়তো তোমার বইতে নেই, সেক্ষেত্রে তোমাকে এটা বুস্ট করতে সাহায্য করবে। তো চলো কথা না বাড়িয়ে আমরা সরাসরি ক্লাসে চলে যাই। লেটস গো। আচ্ছা, আমাদের অধ্যায়ের নাম হচ্ছে অণুজীব, যেটাকে ইংলিশে ট্রান্সলেট করলে আসবে মাইক্রো অর্গানিজমস বা মাইক্রোব। এখন দেখো, অণুজীব আমরা মোটামুটি সবাই বুঝি, কিন্তু আমরা ইংলিশ টার্মিনোলজিটা খুব একটা পড়ি না। তোমাদের যাদের স্বপ্ন ডাক্তার হওয়া বা মেডিকেলে চান্স পাওয়া, তারা কি জানো যে মেডিকেলে একটা সাবজেক্ট আছে যার নাম হচ্ছে মাইক্রোবায়োলজি? মেডিকেলে তো প্রফেশনাল এক্সাম হয়, 4টা প্রফেশনাল এক্সাম। এই 4টা প্রফেশনাল এক্সামের মধ্যে তৃতীয় পেশাগত বা থার্ড প্রফেশনাল এক্সামে 3টি সাবজেক্ট থাকে: প্যাথোলজি, মাইক্রোবায়োলজি, ফার্মাকোলজি। তার একটা সাবজেক্ট হচ্ছে মাইক্রোবায়োলজি। এইখানে আলোচনা করা হবে এই মাইক্রোবস নিয়ে। কথাটা কি বোঝা গেল? তাহলে তোমরা ইন্টারমিডিয়েটে উদ্ভিদ বিজ্ঞানে একটা অধ্যায় যা পড়তেছো, তার উপর মেডিকেলে একটা সাবজেক্ট থাকবে। তারপরে যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখবে একটা সাবজেক্টের নামই মাইক্রোবায়োলজি, এই সাবজেক্টের উপরে মানুষ অনার্স করে, মাস্টার্স করে, পিএইচডি করে। তাহলে বুঝতেই পারতেছে এই মাইক্রোবায়োলজি শব্দটা কতটা বিস্তৃত পরিসরে আমাদের আছে। তো তারই কিছু সংক্ষিপ্ত জিনিস আমি জানার চেষ্টা করব। তো যেহেতু মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন ডাক্তাররা করে, তো ডাক্তারদের একটা ডাক্তাররা আসলে কোন মিডিয়ামে পড়াশোনা করে বা কোন ভার্সনে, বাংলা না ইংলিশ? ইংলিশ ভার্সনে পড়াশোনা করে। তো ডাক্তাররা দেখা যায় যখন মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য প্রশ্ন করে, স্বভাবতই তারা কি করে, ইংলিশ টার্মিনোলজিটা তারা বেশি প্রেফার করে। তো দেখা গেছে পরীক্ষাতে তুমি পড়ে গেলা অণুজীব, পরীক্ষাতে আসলো নিচের কোনটি মাইক্রোবসের বৈশিষ্ট্য নয়। এখন তুমি বলবা ভাই মাইক্রোবস কি, এটা তো আমি পড়ি নাই। আসলে মাইক্রোবস মানেই কি? অণুজীবের ইংলিশ টার্মিনোলজি। তো আমরা এখন থেকে সব টার্মের ইংলিশটা একটু জানার চেষ্টা করব, ভবিষ্যতেও তোমার এটা কাজে লাগবে হায়ার স্টাডিজে। তো ঠিক আছে, আচ্ছা এইবার দেখো, অণুজীবের সংজ্ঞায় বলা হচ্ছে যে সব জীব অত্যন্ত ক্ষুদ্রাকার এবং অণুবীক্ষণ যন্ত্র ছাড়া ভালোভাবে দেখা যায় না, তাদেরকে বলা হয় অণুজীব বা মাইক্রোবস। তাহলে মাইক্রোবসের ফার্স্ট ডেফিনেশনে আমরা 2টা কন্ডিশন দিলাম। এক, এটা হতে হবে জীব। ভাই অণুজীব মানে অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে যেই জীবকে আমরা দেখতে পারবো তার নাম কি? তার নাম হচ্ছে অণুজীব। তাহলে এখন অণুজীবের মধ্যে কি ভাইরাস আসবে? এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। কারণ আমি যদি তোমাদেরকে এখন প্রশ্ন করি যে কয়েকটা অণুজীবের নাম বলো, তোমরা বলবা ভাই ব্যাকটেরিয়া, ম্যালেরিয়া, ভাইরাস। ভাইরাস বলবা, এটা মোটামুটি কনফার্ম। যদি না কেউ আগে তোমাদের কেউ পড়ায় থাকে বা ক্লাস করে থাকো কোনো ভাইজার, তাহলে হয়তো ভিন্ন কথা। কিন্তু মোটামুটি শুরুতে সবাই কি বলে যে ভাইরাস একটি অণুজীব, কিন্তু আসলে ভাইরাস কি অণুজীব? এটা না। আচ্ছা, ভাইরাস সম্পর্কে তো আমরা এখন পড়বই, তাই না? তো ভাইরাস সম্পর্কে দেখবা অনেকগুলা মতবাদ আছে, অনেকগুলা থিওরি আছে। তো একজন বিজ্ঞানী আছে অ্যাডলফ লফ, তিনি বলছে কি জানো, ভাইরাস ভাইরাসই। তার মানে ভাইরাসের তুলনা ভাইরাস নিজেই। ভাইরাস আসলে কারো মতো না, ভাইরাস ব্যাকটেরিয়ার মতো না, ব্যাকটেরিয়া ভাইরাসের মতো না, ভাইরাস ভাইরাসের মতোই। ও না জীব, ও না জড়। এই ব্যাপারটা নিয়ে আমরা 10টা মিনিট পরেই বিস্তারিত আলোচনা করব ভাইরাসের বৈশিষ্ট্য নিয়ে। তো এখন ঘটনা হচ্ছে ভাইরাস জীব না জড়, এইটা নিয়ে বিজ্ঞানীরা এখনো কোনো সমাধানে আসতে পারে নাই। যারা অণুজীব বিজ্ঞানী অর্থাৎ যারা মাইক্রোবায়োলজি নিয়ে পড়াশোনা করে বা যারা মাইক্রোবায়োলজিস্ট, তারা বলতেছে ভাইরাস হচ্ছে জীব। আর যারা বায়োকেমিস্ট বা প্রাণ রসায়নবিদ, তারা বলতে যাচ্ছে ভাইরাস হচ্ছে একটা
জড় বা নন লিভিং ম্যাটেরিয়ালস, মানে কোনো জীবন নাই। তো এই কারণে সব থেকে সেফ জোনে উত্তরটা হচ্ছে ভাইরাস হচ্ছে জীব এবং জড়র মধ্যবর্তী সেতু বন্ধন বা জীব এবং জড়র মধ্যবর্তী একটা সত্তা। এ কারণে ভাইরাসকে বেশিরভাগ ক্ষেত্রে সত্তা বা এই নামেই ডাকা হয় মূলত। ক্লিয়ার? তাহলে আমাদের প্রথম লেসন, ভাইরাস কোনো কি না, অণুজীব না। তাহলে পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে নিচের কোনটি অণুজীব নয়। অপশনে যদি ভাইরাস থাকে তাহলে তুমি বলবা ভাইরাস অণুজীব না। তাহলে ভাইরাসের মধ্যে কি কি আছে দেখো তো ভাইয়া, ব্যাকটেরিয়া, মাইকোপ্লাজমা, অ্যাক্টিনোমাইকোসিটিস প্রভৃতি অণুজীবের অন্তর্ভুক্ত। দেখো বলা আছে অণুজীবগণ ভাইরাসকেও সম্বন্ধে অণুজীব বলতে চান। দেখো এখানে কি বলছে, অণুজীববিদগণ ভাইরাসকেও অণুজীব বলতে চান। কিন্তু বলতে চান মানে কি, তার মানে তারা বলতে পারে না, কোনো একটা ঝামেলা আছে। অণুজীবের বিস্তারের মাধ্যম হলো ট্রান্সমিশন, মানে কিভাবে ছড়ায়। মাধ্যমিক শ্রেণীতে ক্লাস 9-10-এ তোমরা ব্যাকটেরিয়া, সায়ানোব্যাকটেরিয়া সম্পর্কে কিছুটা জানছো, এখন আমরা পড়ব বিস্তারিত। আচ্ছা, তো আমরা সরাসরি তোমার ভাইরাসে চলে যাই। তো দেখি ভাইরাস আসলে এই জিনিসটা কি, যে ভাইরাসের কারণে এত কিছু হয়ে গেল নাকি, সেই ভাইরাসটা আসলে কি এইটা আমরা একটু জানার চেষ্টা করি। আচ্ছা দেখো, আমাদের যে সাধারণ সর্দি জ্বর, ইনফ্লুয়েঞ্জা, ডেঙ্গু, চিকুনগুনিয়া, জলাতঙ্ক, গুটি বসন্ত, জলবসন্ত, বার্ড ফ্লু, ভাইরাল হ্যাপাটাইটিস, কোভিড-19 এই রোগগুলা আমাদের কম বেশি কারো না কারো হয়েছে বা আমাদের আশেপাশের মানুষের হয়েছে। এইগুলা সবই হচ্ছে ভাইরাস গঠিত রোগ। সবগুলো কি বলতো, ভাইরাস গঠিত রোগ। আচ্ছা, তাহলে এই ভাইরাস জিনিসটা কি এটা বুঝতে হবে। ভাইরাস হচ্ছে রোগ সৃষ্টিকারী বস্তু। খেয়াল করে দেখো, এরা কিন্তু বলে নাই রোগ সৃষ্টিকারী জীব, কারণ এরা আসলে ভাইরাসকে জীবও বলতে পারতেছে না, জড়ও বলতে পারতেছে না। এ কারণে ডিপ্লোম্যাটিক অ্যান্সার দিছে যে কেউ বলে ভাইরাস হচ্ছে বস্তু, কেউ বলে ভাইরাস হচ্ছে একটা সত্তা। আর ভাইরাস শব্দের অরিজিনটা কোথায় বলো তো, ল্যাটিন শব্দ। কি শব্দ? ল্যাটিন শব্দ। খেয়াল করে দেখবা যে আমাদের জীববিজ্ঞানে অধিকাংশ শব্দই আসছে ল্যাটিন এবং গ্রিক থেকে। আরও কিছু ভাষার শব্দ আছে, যেমন ম্যালেরিয়া ইতালীয় ভাষার শব্দ, কিন্তু মোটামুটি ভাইরাস শব্দটা তোমার ল্যাটিন ভাষা থেকেই আসা। যার অর্থ কি বলো? যার অর্থ হচ্ছে বিষ। ভাইরাস আকারে এতই ছোট যে একে ইলেকট্রিক অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে দেখতে হয়, সাধারণ অণুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখা যায় না। তোমরা কি জানো অণুবীক্ষণ যন্ত্র কি? অণুবীক্ষণ যন্ত্র কত প্রকার? অণুবীক্ষণ যন্ত্র হচ্ছে মূলত দুই প্রকার। একটা হচ্ছে সরল অণুবীক্ষণ যন্ত্র, আর একটা হচ্ছে যৌগিক অণুবীক্ষণ যন্ত্র। তোমাদের পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের জ্যামিতিক আলোক বিজ্ঞানে অণুবীক্ষণ যন্ত্র সম্পর্কে বিস্তারিত বলা আছে, দেখে নিও একটু। তো সরল অণুবীক্ষণ যন্ত্রটা হচ্ছে মূলত ম্যাগনিফাইং গ্লাস। ম্যাগনিফাই গ্লাস দেখবো, ওই যে অনেকে হাত দেখায় না, অনেকে হাত দেখায় না, ওই যে মনে করো দেখে যে কার কয়টা বাচ্চা হবে, কবে বিয়ে হবে, এরকম দেখার জন্য হাত দেখায়। তো হাত দেখানোর জন্য জ্যোতিষী এইরকম মনে করো মাইক্রোস্কোপটা কাছে নিয়ে দেখে, তো ওইটা হচ্ছে সিম্পল মাইক্রোস্কোপ বা সরল অণুবীক্ষণ যন্ত্র। আর আমরা ল্যাবরেটরিতে যে অণুবীক্ষণ যন্ত্রগুলো দেখি, এই যে এরকম কাঁচ দিয়ে দেখি, কোনো কিছু বড় ছোট করে দেখি, পেঁয়াজের কোষ্ঠ, এটা হচ্ছে যৌগিক বা জটিল অণুবীক্ষণ যন্ত্র। তো কোনো জিনিসকে যদি আমরা ওই সরল অণুবীক্ষণ যন্ত্র অথবা যৌগিক অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে দেখতে পারি এবং সেটার যদি জীবন থাকে তাহলে সেটা অণুজীব। কথাটা ক্লিয়ার? যদি সেটা জীবন থাকে এবং অণুবীক্ষণ যন্ত্র যে দেখা যায় তাহলে সেটা কি হবে? অণুজীব। কিন্তু ভাইরাসকে অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে দেখা যায় না, তাকে ইলেকট্রিক মাইক্রোস্কোপ লাগে। অর্থাৎ ইলেকট্রিক মাইক্রোস্কোপ কিন্তু নর্মাল মাইক্রোস্কোপের লেভেলে না। তাহলে ভাইরাস কিন্তু আণুবীক্ষণিক না, ভাইরাস হচ্ছে অতি আণুবীক্ষণিক। তাহলে 1 নাম্বার পয়েন্ট, ভাইরাস কেন অণুজীব না? কারণ ভাইরাস আণুবীক্ষণিক না। কারণ অণুজীব মানে অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে যে জীব দেখা যাবে তাকে অণুজীব বলবো। তো ভাইরাস তো অণুবীক্ষণ যন্ত্র যে দেখা যায় না, তাই ভাইরাস কি না? জীব না, মানে ভাইরাস অণুজীব না। আর দ্বিতীয় কথা, ভাইরাস জীব না জড় এটাই তো নিশ্চিত না। কেউ কেউ বলে জীব, কেউ কেউ বলে জড়। তো আলটিমেট ও জীব কিনা আমি এইটাই নিশ্চিত না, তাহলে অণুজীব কেমনে বলবো? তারপর ভাইরাসের হচ্ছে কোনো কোষ নাই, ওর কোনো কোষ প্রাচীর নাই, কোষ ঝিল্লি নাই, সাইটোপ্লাজম নাই, নিউক্লিয়াস নাই, মাইটোকন্ড্রিয়া নাই, কোনো সাইটোপ্লাজমিক অঙ্গাণু নাই। তা যার কোনো কোষই নাই তার আবার জীব হয় কেমনে? অর্থাৎ ভাইরাস কোনোভাবেই জীব না, আবার পরিপূর্ণভাবে তুমি জড়ও বলতে পারো না। তো যাই হোক, অনেকগুলা প্যারামিটার নিয়ে আমরা বলতে পারি ভাইরাস অণুজীব নয়। তোমাদের যদি পরীক্ষাতে আসে ভাইরাস অণুজীব নয়, উক্তিটি ব্যাখ্যা করো, বলবা
অণুজীবগুলো আণুবীক্ষণিক, ভাইরাস অতি আণুবীক্ষণিক। অণুজীবে কোষ থাকে, ভাইরাসে কোষ থাকে না। দুইটা পয়েন্ট বললেই মোটামুটি এনাফ। আচ্ছা, তাহলে ভাইরাসকে বলা হয় কি বলতো ভাইয়া? ভাইরাসকে বলা হয় অতি আণুবীক্ষণিক বা আল্ট্রা মাইক্রোস্কোপিক। অর্থাৎ ভাইরাস হলো রোগ সৃষ্টিকারী অতি আণুবীক্ষণিক একটা বস্তু। খেয়াল করতেছো, ভাইরাস কোথাও কিন্তু জীবও বলতেছে না, জড়ও বলতেছে না, বস্তু। এই দেখো, মার্টিনাস বিজারিং সর্বপ্রথম ভাইরাস নামটি প্রবর্তন করেন। তাহলে ভাইরাস নামটি প্রবর্তন করেন কে বলতো? বিজারিং। এই ব্যাপারে অনেক ইতিহাস আছে, অনেক বিজ্ঞানীর নাম আছে, আমরা সব আজকের লেকচারে পড়বো। ক্লাসটা একটু বোরিং হইতে পারে, একটু ধৈর্য ধরে দেখো, ক্লাসের শেষে দেখবো অনেক কিছুই মনে থাকবে। আচ্ছা, এই ভাইরাসে কি কি থাকে বলতো? ভাইরাসে থাকে তোমার নিউক্লিক অ্যাসিড আর প্রোটিন। নিউক্লিক অ্যাসিড কয় প্রকার কেউ বলতে পারবা? নিউক্লিক অ্যাসিড হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে ডিএনএ আর একটা হচ্ছে আরএনএ। ডিএনএ এর ফুল মিনিং কি বলতো? ডিঅক্সি রাইবোনিউক্লিক অ্যাসিড। আর আরএনএ এর ফুল মিনিং হচ্ছে রাইবোনিউক্লিক অ্যাসিড। এখন আমরা মানুষে কিন্তু ডিএনএও থাকে, আরএনএও থাকে, কিন্তু ভাইরাসে কিন্তু ডিএনএ আরএনএ একসাথে থাকতে পারে না। হয় ভাইরাসে শুধু ডিএনএ থাকবে, নতুবা ভাইরাসে শুধু আরএনএ থাকবে। তো যে ভাইরাসে ডিএনএ থাকবে তাকে আমরা কি বলবো? ডিএনএ ভাইরাস। আর যে ভাইরাসে আরএনএ থাকবে তাকে আমরা কি বলবো? আরএনএ ভাইরাস। তাহলে ভাইরাসে নিউক্লিক অ্যাসিড রূপে ডিএনএ আরএনএ থাকতে পারে এবং প্রোটিন থাকতে পারে। প্রোটিন কি? ওর বাইরের যে আবরণটা বা ক্যাপসিডটা প্রোটিন নির্মিত। আর ভাইরাস কি জানো? ভাইরাস কিন্তু জীবদেহের বাইরে নিষ্ক্রিয় থাকে। জীবদেহের বাইরে নিষ্ক্রিয় মানে জীবদেহের বাইরে আমরা ভাইরাসের কোনো কি পাই না, জীবদেহের বাইরে আমরা ভাইরাসের কোনো কাজ পাই না। মানে এর আসলে জীবদেহের বাইরে সে সংখ্যা বৃদ্ধিও করতে পারে না। ভাইরাস কিন্তু কোনো কিছু খায় না, মানে ভাইরাসের কিন্তু কোনো মেটাবলিক সিস্টেম নেই। মানে আমরা যেমন দুপুরে খাই, রাতে খাই, সকালে খাই, ভাইরাসের খাওয়া দাওয়ার কোনো ব্যাপার নাই। তারপর যেহেতু ওরা খায় না, ওদের কোনো বিপাকেরও দরকার নেই, মানে মেটাবলিক সিস্টেম নাই। যেহেতু মেটাবলিজম হয় না, অর্থাৎ মেটাবলিক কোনো এনজাইমও নাই, মানে খাদ্য বিপাককারী কোনো এনজাইমও নাই। যেহেতু ওর সংখ্যা বৃদ্ধিরও, মানে পোষক দেহের বাইরের অভ্যন্তরে, মানে মাটিতে যদি একটা ভাইরাস পড়ে থাকে, মনে করো একটা ইট পড়ে থাকে আর একটা ভাইরাস পড়ে থাকে, একই কথা, ওর আসলে কোনো ক্ষমতা নাই। কিন্তু ওর ক্ষমতাটা তখনই প্রকাশ পায় যখন সে কোনো হোস্ট বা পোষক দেহের মধ্যে প্রবেশ করতে পারে। আচ্ছা, তো মোটামুটি এই যে ভাইরাসকে জীবাণু বা অণুজীব না বলে তোমার বস্তু হিসাবে বলার কারণ আমরা জানি জীবদেহ কোষ দিয়ে গঠিত, ভাইরাস অকোষীয়। জীবদেহের অভ্যন্তরে ভাইরাস সংখ্যা বৃদ্ধি করতে পারলেও কি করতে পারে না, বাইরে একেবারেই নিষ্ক্রিয় পদার্থ রূপে থাকে। তাই ভাইরাস আসলে অণুজীব না। এরা দেখো, এরা সত্যিকার অর্থে এরা কি নয়, অণুজীব নয়, কিন্তু অণুজীবের মতো। এখন মতো কেন বলা হলো জানো? কারণ এরা তো প্রাণীদেহের অভ্যন্তরে অণুজীবের মতো আচরণ করে আর বাইরে জরন্যায় আচরণ করে। হ্যাঁ, যেহেতু এক জায়গায় তো অণুজীবের মতো আচরণ করে, এই জন্য এদেরকে অণুজীবের মতো বলা হয়, কিন্তু অণুজীব না। অনেকে বলে না তুমি আমার মার মতো, মা তো না, বাবার মতো, বাবা তো না। কনসেপ্টটা বুঝছো যে অণুজীবের মতো কিন্তু অণুজীব না। এই দেখো, ভাইরাস হচ্ছে অকোষীয়, কারণ ভাইরাসে কোনো কোষ ঝিল্লি, সাইটোপ্লাজম, কোষীয় ক্ষুদ্রাঙ্গ যেমন মাইটোকন্ড্রিয়া, রাইবোজোম অনুপস্থিত। ভাইরাস শুধুমাত্র নিউক্লিক অ্যাসিড এবং প্রোটিনের সমন্বয়ে গঠিত। এই সব বৈশিষ্ট্যের কারণে ভাইরাসকে কি বলা হয়? অকোষীয় বলা হয়। ভাইরাসকে কি বলা হয়? অকোষীয় বলা হয়। এইবার আসো ভাইরাসের আবিষ্কার সম্পর্কে আমরা একটু জানার চেষ্টা করি। পৃথিবীতে যখন কোনো ভাইরাস ছিল না, তখন কি ভাইরাসের আক্রমণে কেউ মারা যাইতো না? যাইতো, কিন্তু মানুষ মনে করতো যে অন্যান্য কারণে হয়তো মারা গেছে, মানে মানুষ এক্সাক্ট আসলে জানতো না ভাইরাস। যেমন ম্যালেরিয়া, ম্যালেরিয়া শব্দটা 1753 সালে বিজ্ঞানী টর্টি দিছিল। তো ম্যালেরিয়া শব্দটা ভাঙলে কি হয় জানো? ম্যাল শব্দ অর্থ দূষিত, এরিয়া শব্দের অর্থ বাতাস। তাহলে এই ম্যালেরিয়া শব্দটার অর্থ কি জানো? দূষিত বাতাস বা খারাপ বাতাস। তো আগের কালে মানুষের কনসেপ্ট কি ছিল? খারাপ বাতাসের কারণে ম্যালেরিয়া হয়। এবং এই ম্যালেরিয়া জ্বরটা এতটাই মারাত্মক ছিল যে রোমান সভ্যতা, মানে প্রাচীন যে রোমান সভ্যতা সব থেকে উন্নত ছিল, সেই রোমান সভ্যতা একেবারে ধ্বংস হয়ে গেছিল এই ম্যালেরিয়া জ্বরের কারণে। এই কারণে তার নাম ছিল রোমান জ্বর।
তা এই যে ম্যালেরিয়া তো আগেও হয়েছে, কিন্তু মানুষের ধারণা ছিল খারাপ বাতাসের কারণে ম্যালেরিয়া হয়। তো ভাইরাসের ব্যাপারটাও তাই, ভাইরাস আবিষ্কার হওয়ার আগেও ভাইরাস ঘটিত রোগ ছিল, কিন্তু মানুষ জানতো না। তো ভাইরাস নিয়ে কে কি প্রথম কি বলল, কিভাবে আমরা ভাইরাস সম্পর্কে জানলাম, এইটা আমরা এখন ক্লাসে দেখার চেষ্টা করব। দেখো, ইতোপূর্বে তোমার গুটি বসন্ত, পিত জ্বর, ভাইরাস ঘটিত বহু আগে থেকে ছিল, কিন্তু ভাইরাস সম্পর্কে কোনো ধারণাই কি ছিল না, মানুষের ছিল না। তারপরে বিজ্ঞানী এডওয়ার্ড জেনার 1796 সালে প্রথম ভাইরাস ঘটিত বসন্ত রোগের কথা উল্লেখ করেন। তাহলে এডওয়ার্ড জেনার 1796 সালে কি করেন, ভাইরাস ঘটিত বসন্ত রোগের কথা উল্লেখ করেন, মানে প্রথম ভাইরাস সম্পর্কে একটা ধারণা দেওয়ার চেষ্টা করেন এডওয়ার্ড জেনার, বাট সে আসলে তেমন কিছুই বলতে পারে নাই। কিন্তু সর্বপ্রথম আবিষ্কৃত উদ্ভিদ ভাইরাস কোনটা বলতো? টোবাকো মোজাইক ভাইরাস। টোবাকো মানে কি বলো? তামাক। মোজাইক মানে বুঝছো একটু ছোপ ছোপ। আর ভাইরাস কি? এখনো তো ভাইরাস আবিষ্কার হয়নি। তো প্রথমে বিজ্ঞানীরা দেখলো তামাক গাছের পাতায় কিছু ছোপ 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 রোগ আছে, তামাক গাছের পাতায় কিছু ছোপ ছোপ রোগ আছে। এই ছোপ ছোপ রোগের জন্য দায়ী যে ভাইরাস, তার নাম দিল টোবাকো মোজাইক ভাইরাস। তো এইটাই মোটামুটি কনসেপ্ট। দেখো, সর্বপ্রথম আবিষ্কৃত উদ্ভিদ ভাইরাস হচ্ছে টোবাকো মোজাইক ভাইরাস বা টিএমভি। হল্যান্ড, হল্যান্ড মানে বুঝো নেদারল্যান্ড বা ডাচ যেটা আমরা বলি। তো এই হল্যান্ডের বিজ্ঞানী অ্যাডলফ মায়ার 1886 সালে তামাক গাছের পাতায় ছোপ ছোপ রোগকে টোবাকো মোজাইক রোগ নামে অভিহিত করেন। তাহলে 1886 সালে নেদারল্যান্ডের বিজ্ঞানী কি বলল? যে তামাক গাছের পাতায় ছোপ ছোপ রোগ হয়, তামাক গাছের পাতায় ছোপ ছোপ রোগ হয়। এই ছোপ ছোপ রোগকে তিনি কি নামে অভিহিত করলো? টোবাকো মোজাইক রোগ। কি নামে অভিহিত করলো? টোবাকো মোজাইক রোগ। পরবর্তীতে 1892 সালে রাশিয়ান বিজ্ঞানী দ্রিমিতি আইভানস্কি প্রমাণ করেন। কি প্রমাণ করেন? এই জিনিসটা আমি একটু তোমাদেরকে দেখাই যে আইভানস্কি কি প্রমাণ করেন। আইভানস্কি আসলে প্রমাণ করেন, একটু ব্ল্যাকবোর্ডে চলে গেলাম, ব্ল্যাকবোর্ডে দেখো। মনে করো এই একটা তামাক গাছ, হ্যাঁ, এই একটা তামাক গাছের পাতা। এখন এই তামাক গাছের পাতায় অনেক ছোপ ছোপ রোগ হয়েছে। তো এখন আইভানস্কি কি করলো? আইভানস্কি এই তামাক গাছের পাতাকে নির্যাস করলো। নির্যাস মানে বুঝো? নির্যাস মানে রস করলো, রস। রস করার পর সে কি করলো? এইটাকে একটা ফিল্টারের মধ্য দিয়ে পাস করলো। সেইটাকে কি করলো? একটা ফিল্টারের মধ্য দিয়ে পাস করলো। এই ফিল্টারটা কি নাশক ফিল্টার? ব্যাকটেরিয়া নাশক ফিল্টার। মানে ভাইরাস আবিষ্কারের বহু পূর্বে বিজ্ঞানীরা ব্যাকটেরিয়া আবিষ্কার করতে পারছিল। ব্যাকটেরিয়া যেহেতু বিজ্ঞানীরা আবিষ্কার করতে পারছে, ব্যাকটেরিয়া নাশক ফিল্টারও নিশ্চয়ই বিজ্ঞানীরা আবিষ্কার করছিল, তাই না? তাহলে ব্যাকটেরিয়া নাশক ফিল্টারের মধ্য দিয়ে তিনি এই রোগাক্রান্ত তামাক পাতার নির্যাসটাকে ব্যাকটেরিয়া নাশক ফিল্টারের মধ্য দিয়ে ফিল্ট্রেট করার পর যেই নির্যাসটা পাইল, সেইটা কি করলো? একটা সুস্থ তামাক গাছে দিল, দেখবে যে রোগ হয় কিনা। দেখা গেল রোগটা হয়েছে। তার মানে কি? এই ফিল্টারটা ছিল ব্যাকটেরিয়া নাশক। এই ফিল্টারের মধ্য দিয়ে যদি আমি কোনো রসকে ফিল্ট্রেট করি, এর মধ্যে যদি কোনো ব্যাকটেরিয়া থাকতো, সে কি বেঁচে থাকতো? সে তো মারা যাইতো, বা সে তো ফিল্টারে ফিল্ট্রেট হয়ে যেতে পারতো না। তাহলে আমার দ্রিমিতি আইভানস্কি 1892 সালে কি বলছে বলতো? তার কনসেপ্টটা ছিল যে তামাক গাছের পাতায় যে ছোপ ছোপ রোগ দেখি আমরা, এর যে কারণ, যে পরজীবীটা বা এর যে কারণ, এই কারণটা আর যাই হোক ব্যাকটেরিয়া না। কারণ এটা যদি ব্যাকটেরিয়া হতো, আমি এটাকে নির্যাস করলাম, নির্যাস করে ব্যাকটেরিয়া নাশক ফিল্টারের মধ্য দিয়ে পাস করলাম, তারপর সুস্থ তামাক গাছে দিলাম, তারপর দেখলাম সেই তামাক গাছ রোগে আক্রান্ত হয়ে গেছে। তাহলে এটা আর যাই হোক কি না? ব্যাকটেরিয়া না। তাহলে এটা কি? এটা ভাইরাস। এইভাবে ভাইরাস আবিষ্কার করলো কে? দ্রিমিতি আইভানস্কি। কিন্তু তিনি কিন্তু ভাইরাসের নাম টাম কিছু বলতে পারে নাই। তিনি জাস্ট বলছে আমি একটা তামাক গাছের পাতায় ছোপ ছোপ রোগ হয়েছে, ওই পাতাটাকে রস করলাম, রস করে ফিল্টারের মধ্য দিয়ে ফিল্ট্রেট করলাম। কোন ফিল্টার? যেই ফিল্টারের মধ্যে ব্যাকটেরিয়া মারা যায়। তারপরও দেখলাম যে সেটা অণুজীবটা মরে নাই। তাহলে এটা ব্যাকটেরিয়ার থেকে বহুগুণে ক্ষুদ্র, ব্যাকটেরিয়ার থেকে বহুগুণে ক্ষুদ্র কিছু একটা। এর নাম কি? ভাইরাস। এর নাম কি? ভাইরাস। এই কথাটা কে বলল? আইভানস্কি। তাহলে ভাইরাস আবিষ্কার কে করে ভাইয়ারা? ভাইরাস আবিষ্কার করে আইভানস্কি। ভাইরাস আবিষ্কার কারা করে? কে করে? ভাইরাস আবিষ্কার করেন আইভানস্কি। কত সালে ভাইরাস আবিষ্কার হয়? 1892 সালে। দেখো
1892 সালে তোমার 1892 সালে রাশিয়ান বিজ্ঞানী দ্রিমিতি আইভানস্কি, দেখো 1892 সালে রাশিয়ান বিজ্ঞানী দ্রিমিতি আইভানস্কি প্রমাণ করেন যে রোগাক্রান্ত তামাক পাতার রস ব্যাকটেরিয়া রোধক ফিল্টার দিয়ে ফিল্ট্রেট করার পরও সুস্থ তামাক গাছে কি করতে পারে, রোগ সৃষ্টি করতে সক্ষম। তাই তিনি বলেন যে তামাক গাছের মোজাইক রোগ জীবাণু সৃষ্টিকারী ব্যাকটেরিয়া থেকে ক্ষুদ্র এবং তিনি এই রোগকে বিষ হিসাবে আখ্যায়িত করেন। কিন্তু তিনি কোনো ভাইরাস শনাক্ত করতে পারেনি, তারপরও তাকে ভাইরাস আবিষ্কারকের স্বীকৃতি দেওয়া হয়। কারণ তিনি সরাসরি ভাইরাস কথাটা তো বলছে যে এটা ভাইরাস, সে হয়তো ভাইরাসের নাম টাম কিছু বলতে পারে নাই, বাট প্রথম তো সে একটা ধারণা দিল যে ভাইরাসটা ব্যাকটেরিয়ার থেকে ক্ষুদ্র একটা জিনিস, এই কারণে তাকে ভাইরাস আবিষ্কারের স্বীকৃতি দেওয়া হয়। তার 6 বছর পরে, মানে কত সাল, 1892 সালে আইভানস্কি পরীক্ষা করে, তার 6 বছর মানে 1898 সালে, 98 সালে হল্যান্ডের বিজ্ঞানীর নাম হচ্ছে মার্টিনাস বিজারিং। এই মার্টিনাস বিজারিং ওই টোবাকো মোজাইক ভাইরাস বা টিএমবি হিসাবে অভিহিত করেন। মানে তামাক গাছের পাতায় যে ছোপ ছোপ রোগ ছিল, তা তামাক মানে টোবাকো, ছোপ ছোপ মানে মোজাইক, রোগের কারণের জন্য ভাইরাস তো আইভানস্কি বলে গেল 1892 সালে যে এটা হচ্ছে ভাইরাস। এটা কি ওই তামাক গাছের পাতা নিয়েই তো তোমার আইভানস্কি পরীক্ষা নিরীক্ষা করলো, তাই না? তাহলে ওটা তো ভাইরাস ছিল। তখন তিনি বলল টোবাকো মোজাইক রোগের কারণ টোবাকো মোজাইক ভাইরাস। খুব সহজ না? টোবাকো মোজাইক রোগের কারণ টোবাকো মোজাইক ভাইরাস। এই কথাটা কে বললো? পরে বললো। 1892 সালে ভাইরাস আবিষ্কার হলো, 1898 সালে মার্টিনাস বিজারিং টিএমবি ভাইরাসের কথা উল্লেখ করলো। এইবার যখন মোটামুটি ভাইরাস আবিষ্কার হয়ে গেল, বিজ্ঞানীরা সব ফর্মে ফিরে আসলো, তখন তারা বলল বুঝছি বুঝছি, এইটাই ভাইরাস, এইটাই ভাইরাস। তো এখন অনেক রোগের ভাইরাস আবিষ্কার হওয়া শুরু হইলো। যেমন ওয়াল্টার রিড পিত জ্বরের ভাইরাস সৃষ্টিকারী ইয়েলো ফিভার ভাইরাসকে মানে তোমার খুঁজে পাইলো, যে পিত জ্বর বা ইয়েলো ফিভার সৃষ্টিকারী যে ভাইরাস, সেটা আবিষ্কার করলো কে? ওয়াল্টার রিড। তো এইটা মনে রাখবা কিভাবে? এইটা মনে রাখবা, রিড মানে কি? পড়াশোনা। তো আমাদের পড়াশোনা করতে গেলে কি আসে? জ্বর আসে। যারা একটু ফাঁকিবাজ টাইপের আমার মতো, তাদের পড়তে গেলে জ্বর আসে না? তা মনে রাখবা, পড়তে পড়তে যে জ্বর আসে তাকে কি বলে? পিত জ্বর। পড়তে পড়তে যে জ্বর আসে তাকে কি বলে? পিত জ্বর। তাহলে পিত জ্বর সৃষ্টিকারী ভাইরাস কে আবিষ্কার করেন? রিড। রিড মানে ওয়াল্টার রিড। আর ওয়াল্টার থাকার যা থাক, রিড আছে তো নাকি? তাহলে পড়তে পড়তে যে জ্বর আসে তাকে বলবো আমরা কি ফিভার? ওয়াল্টার রিড ইয়েলো ফিভার। এখন ইয়েলো ফিভার বা পিত জ্বর তোমার তো অত কিছু না, তুমি মনে রাখো পড়ার কারণে জ্বর আসে তাকে পিত জ্বর বলে। তাহলে ওয়াল্টার রিড পিত জ্বরের ভাইরাস আবিষ্কার করেন। আর যদি বলা হয় ভাইরাসের আবিষ্কারককে আইভানস্কি, আতে আবিষ্কার আতে আইভানস্কি, আতে আবিষ্কার আতে আইভানস্কি। ওকে, এইবার দেখো বোর্ড স্ট্যান্ড করা কিছু স্টুডেন্ট থাকে না, যাদের ইচ্ছাই থাকে, স্বপ্নই থাকে তারা বোর্ডে ভালো করবে, মানে বোর্ড প্লেস করা স্টুডেন্ট। ওই যে আগের কালে আমরা আমাদের বাবা মা দাদা দাদির মুখে শুনতাম না, বোর্ডে স্ট্যান্ড করে, হ্যাঁ? তো এর স্ট্যান্ড করা কিছু স্টুডেন্ট থাকে। তো এরকম একজন স্ট্যান্ড করা স্টুডেন্টের নাম কি? স্ট্যানলি। স্ট্যান্ড করা স্টুডেন্টের নাম কি? স্ট্যানলি। সে চাচ্ছে একটু বিখ্যাত হইতে, মানে একটু পরিচিতি দরকার তার। তখন সে একটা দুঃসাধ্য কাজ করলো। কি করলো জানো? শোনো ভালো করে। ওই যে তামাক গাছের পাতায় যে ছোপ ছোপ রোগ হইতো, সে এই তামাক পাতাগুলাকে সংগ্রহ করলো। এরকম অনেকগুলা তামাক পাতা সংগ্রহ করলো। কতগুলো জানো? প্রায় 1 টন। 1 টন মানে কত কেজি জানো? ফিজিক্সে আছে 1 টন মানে 1016 কেজি। 1 টন মানে কত কেজি? 1 টন মানে 1016 কেজি। 1 টন মানে কত কেজি? 1016 কেজি। এই 1016 কেজি তামাক পাতাকে সে রস করতে 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 বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে সে 1 চামচ ভাইরাস বের করে দেখাইল। জিনিসটা কি বুঝছো? কি করলো আরেকবার বলি। 1 টন পরিমাণ রোগাক্রান্ত তামাক পাতা সংগ্রহ করে তার থেকে 1 চামচ ভাইরাল ক্রিস্টাল সংগ্রহ করলে বলল এইটাই সেই ভাইরাস। এই 1 চামচ ভাইরাসের কারণে এই 1 টন তামাক পাতা রোগে আক্রান্ত হয়েছিল। কাজটা কি ভালো না কঠিন? সহজ না অনেক? প্রচুর কঠিন একটা কাজ। এই কারণে স্ট্যানলিকে আমরা 2টা পুরস্কার দিছি। 1 নোবেল। খেয়াল করে দেখবা আমাদের বায়োলজিতে মনে করে একটু ভালো কাজ করলে তাকে আমরা নোবেল পুরস্কার দিয়ে দেই। তো এই যে ভাইরাসকে যে সে প্রথম ক্রিস্টাল আকারে দেখাইলো চামচের মধ্যে, 1 টন তামাক পাতা থেকে 1 চামচ ভাইরাস, এ কারণে স্ট্যানলিকে আমরা নোবেল পুরস্কার দিলাম। তাহলে স্ট্যানলি কি পান? নোবেল পান। আচ্ছা,
এখন এত বড় একটা কাজ করলো, আমাকে ভাইরাস চোখের সামনে দেখাই দিল, এই কারণে তাকে আমরা আরেকটা স্বীকৃতি দিব। স্বীকৃতিটার নাম কি, কে বলতে পারবা? তাকে আমরা জনক বানাই দিব। কি জনক? মাইক্রোবায়োলজির জনক, নাকি না? মাইক্রোবায়োলজির বলতে তো মাইক্রোবসের মধ্যে তো ভাইরাস আসে নাই, তাকে আমরা বলবো ভাইরোলজির জনক। আচ্ছা, এই যে লজি, কোনো কিছুর লাস্টে দেখবা আমাদের বইতে অনেক কিছুর লাস্টে লজি আছে, তাই না? ব্যাকটেরিওলজি, ভাইরোলজি, মাইক্রোবায়োলজি, ফাইকোলজি, মাইকোলজি, ইকোলজি, ইথোলজি, এরকম শব্দ পাও না? তো লজি মানে হচ্ছে কোনো জিনিস নিয়ে গবেষণা, পরীক্ষা নিরীক্ষা, মানে একটা বিশদ জ্ঞানকে বলা হয় লজি। মানে কোনো ব্যাপারে যেখানে বিস্তারিত আলোচনা করা হয় তাকে বলা হয় লজি। তাহলে মাইক্রোবস মানে অণুজীব নিয়ে যেখানে বিস্তারিত আলোচনা করা হয় মাইক্রোবায়োলজি, কারণ মাইক্রোবস নিয়ে আলোচনা মাইক্রোবায়োলজি, ভাইরাস নিয়ে আলোচনা ভাইরোলজি, ব্যাকটেরিয়া নিয়ে আলোচনা ব্যাকটেরিওলজি। তাহলে ভাইরোলজি মানে কি? এই যে 1 টন পাতা থেকে 1 চামচ ভাইরাস বের করে দেখালো, এই কারণে আমরা তাকে কি বলতে পারি? ভাইরোলজির জনক বলতে পারি। তাহলে ভাইরোলজির জনককে স্ট্যানলি, এবং যে জনক তাকে তো একটা নোবেল পুরস্কার দেওয়াই যায়, নাকি? তো ভাইরোলজির জনক হচ্ছে স্ট্যানলি এবং সে নোবেল পুরস্কার পান। তাহলে আমরা প্রথমে যদি বলি, রাশিয়ান বিজ্ঞানী দ্রিমিত্রি আইভানস্কি 1892 সালে ভাইরাস আবিষ্কার করেন, তার 6 বছর পরে মার্টিনাস বিজারিং টিএমবি ভাইরাস দেন। 1901 সালে মানবদেহে প্রথম ভাইরাস আবিষ্কার হয়, পিতজ্বরের ভাইরাস। কে আবিষ্কার করেন? ওয়াল্টার রিড। তারপরে কি করলো স্ট্যানলি? কি করলো? নোবেল পুরস্কার পেয়ে গেল। কি করলো? ওই তামাক পাতা থেকে 1 চামচ পরিমাণ ভাইরাস বের করে দেখালো এবং তাকে ভাইরোলজির জনক বলা হয়। কি বলা হয়? ভাইরোলজির জনক বলা হয়। দেখো, এটা মোটামুটি সামনে পাবা। এইবার দেখো, 2 জন বিজ্ঞানী, নাম হচ্ছে ব্যাডেন আর একটা হচ্ছে পিরি। পিরি এবং ব্যাডেন, কি নাম? পিরি এবং ব্যাডেন। পিরি আর ব্যাডেন কি বলল? যে ভাইরাস নিউক্লিক অ্যাসিড এবং প্রোটিন দিয়ে গঠিত। একটা জিনিস খেয়াল করে দেখবা, যে আমরা যখন মানে আমাদের ব্রেইন কখন ভালোভাবে কাজ করে বলো তো? যখন আমরা একটু ঠান্ডা মাথায় থাকি। তা আমরা তো এতই ব্যস্ত মানুষ যে আমাদের মন সব সময় বিক্ষিপ্ত থাকে, তাই না? আমাদের মন কিন্তু আসলে এক জায়গায় খুব একটা বসে না। দেখবা নামাজে গেলেও আমরা চিন্তা করি কালকে কি পড়বো, এটা কি করব, কালকে কোথায় যাব, মানে মনোযোগ বসে না। তা আমরা খেয়াল করবা, কোনো কিছু নিয়ে বিশদ গবেষণা করার সময়টা পাই যখন আমরা বাথরুমে যাই, তাই না? যখন আমরা টয়লেটে যাই তখন মোটামুটি আমাদের কোনো কাজ থাকে না, ওই কমোডে বসে বসে মনে করো অনেক চিন্তা ভাবনা মাথায় আসে না, হ্যাঁ এই কাজটা করা ভালো। তো এরকম 2 জন বিজ্ঞানী, একজনের নাম হচ্ছে কি পিরি আর একজনের নাম ব্যাডেন। এখন এই ব্যাডেন মনে না রেখে আমি মনে রাখবো বদনা। কি মনে রাখবো? বদনা। তা বদনায় তো বুঝোই যে ওই যে লো কমোড, যেটা লো কমোডের সামনে যে পানি ঢালার যে পাত্র, বদনা বলে। আর পিরি চিনো? পিরি ওই যে গ্রামে দেখবা পিরিতে বসে ঘন্টার পর ঘন্টা মানুষ গল্প করে, তো ওই পিরিতে বসে আর তোমার ওই বদনা। তো পিরি আর বদনা হাতে নিয়ে 2 জন বিজ্ঞানী চিন্তা করতে থাকলো ভাইরাস কেমন দেখতে হইতে পারে। তখন তারা যেহেতু ফাও সময়, কোনো কাজ নাই, তখন তারা আবিষ্কার করলো ভাইরাস 2টা জিনিস নিয়ে গঠিত, একটা নিউক্লিক অ্যাসিড আর প্রোটিন। তাহলে ভাইরাসের রাসায়নিক প্রকৃতি ব্যাখ্যা করে কে? পিরি এবং বদনা, নাকি? মানে পিরি এবং ব্যাডেন। পিরি এবং ব্যাডেন কি করে? ভাইরাসের রাসায়নিক প্রকৃতি ব্যাখ্যা করে। মনে থাকবে, ভাইরাসের রাসায়নিক প্রকৃতি ব্যাখ্যা করার অর্থ কি? ভাইরাস নিউক্লিক অ্যাসিড এবং প্রোটিনের সমন্বয়ে গঠিত। তারপরে দেখো, এম.ই. মরিস কি করে? নীলাভ সবুজ ব্যাকটেরিয়া ধ্বংসকারী সায়ানোফাজ আবিষ্কার করে। ফাজ মানে কি জানো? ফাজ মানে হচ্ছে ভক্ষণ করা বা টু ইট, মানে খাওয়া। তাহলে সায়ানো ব্যাকটেরিয়াকে ভক্ষণকারী ভাইরাসকে বলা হয় সায়ানোফাজ। এটা আবিষ্কার করে কে? মরিস। এখন দেখো, এটা মরিচ, তো আমরা বলবো মরিচ। কি বলবো? মরিচ। তো মরিচের রং কি হয়? মরিচের রং কি হয়? খেয়াল করো, মরিচের রং সবুজ হয় না? তাহলে মরিচ কি করলো? নীলাভ সবুজ শৈবাল ভক্ষণকারী সায়ানোফাজ আবিষ্কার করলো। তা মনে রাখবো, মরিচের বর্ণ হচ্ছে, মরিচ থেকে আমরা কি মনে রাখবো? মরিচ মনে রাখবো। ঠিক আছে? আচ্ছা, তো এখন দেখো, ভাইরাস জড় না জীব, সঠিক উত্তর আজ পর্যন্ত জানা সম্ভব হয়নি। তাই আমরা একে বলবো জড় এবং জীব উভয়ের কি একটি মধ্যবর্তী সত্তা। তারপরে দেখো, 1952 সালে একজন লোভী বিজ্ঞানী ছিল, তিনি কি বলেছে বলতো? ভাইরাস ভাইরাসই। লোভী বিজ্ঞানী কি বলেছে বলো? লোভী বিজ্ঞানীর মতামত কি? ভাইরাস কি বলতো? ভাইরাস হচ্ছে একটি ভাইরাসই। আচ্ছা, তারপরে 1984 সালে একজন মানুষ, যার নাম হচ্ছে গ্যালো,
নামের মধ্যেই আছে গেল, তাহলে সে যে ভাইরাসটা আবিষ্কার করবে সেই ভাইরাসটা কি ভালো হবে? সেই ভাইরাসটা হলেও মানুষ চলে যায়। সেই ভাইরাসটার নাম কি? মরণ ব্যাধি HIV। HIV ভাইরাসের নাম শোনেনি এমন মনে হয় কেউ নেই। তাহলে HIV ভাইরাস দ্বারা যদি কেউ আক্রান্ত হয় তার কি রোগ হয়? এইডস। কোন রোগ হবে? এইডস। তাহলে এইডস রোগে মানুষ বাঁচে না, তো এইডস হলে মানুষ গেল। তাহলে এইডসের ভাইরাস আবিষ্কার মানে এইডস রোগের কারণ যে HIV, সেই HIV ভাইরাস আবিষ্কার করেন কে? গেল। তারপরে দেখো হার্ভে যে অল্টার যে জিনিসটা আক্রমণ করে তার নাম হচ্ছে হেপাটাইটিস সি ভাইরাস। হেপাটাইটিস সি কে কি বলা হয় বলো তো? তুষের আগুন বলা হয়। তোমরা জানো তো নীরব ঘাতক বা হেপাটাইটিস সি, যেটা হেপাটাইটিস A আছে, B আছে, CDE, 5টা হেপাটাইটিস আছে। এর মধ্যে সব থেকে ভয়ঙ্কর রকম খারাপ হচ্ছে হেপাটাইটিস সি। এটাকে বলা হয় তুষের আগুন বলা হয়, হ্যাঁ, এবং নীরব ঘাতকও বলা হয়। তো এই হেপাটাইটিস সি এর ভাইরাস আবিষ্কার করে কে? অল্টার। তাহলে মনে রাখবা হেপাটাইটিস সি হলে তোমার কোনো অল্টারনেট নাই, মানে তোমার আর কোনো কি নাই, বিকল্প নাই, মানে তোমার অবস্থা খারাপ হয়ে যাবে। ঠিক আছে, তো এভাবে মনে রাখবা অল্টার কি আবিষ্কার করেন? হেপাটাইটিস সি আবিষ্কার করেন। অল্টার কি আবিষ্কার করেন? হেপাটাইটিস সি আবিষ্কার করেন। তাহলে আমি একটু আবার গল্পের মাধ্যমে প্রথম থেকে বলি। প্রথমে ভাইরাস আবিষ্কার করেন কে? আইভানস্কি। কেন? আতে আইভানস্কি 1800 কত সালে? 92 সালে। কিভাবে দেখে? ওই যে রোগাক্রান্ত পাতাকে ফিল্টার করে নির্যাস করে দেখে যে এটা ব্যাকটেরিয়ার থেকে ক্ষুদ্র, না হলে তো ব্যাকটেরিয়া নাশক ফিল্টারের মধ্যে দিয়ে ফিল্টার হয়ে যেত। এটা 1892 সাল। তার 6 বছর পরে মার্টিনাস বেজারিং তামাক গাছের পাতায় যে ছোপ রোগ হয় তার জন্য দায়ী ভাইরাসকে TMV নামে অভিহিত করে। তারপর যে বিজ্ঞানী স্ট্যান্ড করতে চাইলো স্ট্যানলি, উনি 1 টন পরিমাণ তামাক পাতাকে 1 চামচ পরিমাণ ভাইরাস বের করে দেখাই দিল এটাই ভাইরাস। এই কারণে তাকে আমরা নোবেল দিয়ে দিলাম এবং তাকে কি করলাম? ভাইরোলজির জনক বানাই দিলাম। তারপরে তোমার মানব দেহে যে প্রথম ভাইরাস হলো ইয়েলো ফিভার, নাকি? ইয়েলো ফিভার সৃষ্টিকারী যে ভাইরাস, এটা তোমার কে আবিষ্কার করলো? ওয়াল্টার রিড। পড়তে ভাইরাস জ্বর আসলো। তারপর গেল কি করলো? HIV ভাইরাস আবিষ্কার করলো। অল্টারনেট না থাকার কারণে হেপাটাইটিস সি ভাইরাস আবিষ্কার করলো। আর পিরি আর বদনা নিয়ে মানুষ কি করে? যত উল্টাপাল্টা চিন্তা করে। তো পিরি আর ব্যাডেন কি করলো? উল্টাপাল্টা চিন্তা করতে করতে ভাইরাসের রাসায়নিক প্রকৃতি আবিষ্কার করে ফেললো, যে ভাইরাস নিউক্লিক অ্যাসিড আর প্রোটিনের সমাহার মাত্র। অর্থাৎ ভাইরাস নিউক্লিক অ্যাসিড আর প্রোটিন দিয়েই থাকে, ভাইরাসে আর কিছু থাকে না। আচ্ছা, 2019 সালের শেষের দিকে তোমার করোনা ভাইরাস আবিষ্কৃত হয়। এখন পর্যন্ত প্রায় 5000 ভাইরাসের বর্ণনা রয়েছে। ক্লিয়ার? আচ্ছা, এবার ভাইরাসের আবাসস্থলটা আমি একটু দেখব। উদ্ভিদ, প্রাণী, ব্যাকটেরিয়া, সায়ানোব্যাকটেরিয়া, ছত্রাক, অ্যাক্টিনোমাইসিটিস প্রভৃতি জীবদেহের সজীব কোষে ভাইরাস সক্রিয় অবস্থায় কি করতে পারে? অবস্থান করতে পারে। মানে ভাইরাস এই জায়গাগুলোর উপর যদি যায়, এই পোষক দেহগুলোর উপর আসলে সে মোটামুটি জীবন ফিরে পায়। ঠিক আছে, তাহলে ভাইরাস উদ্ভিদকে আক্রমণ করতে পারে, প্রাণীকে আক্রমণ করতে পারে, সায়ানোব্যাকটেরিয়াকে আক্রমণ করতে পারে, ছত্রাককে আক্রমণ করতে পারে, অ্যাক্টিনোমাইকোসিটিসকে আক্রান্ত করতে পারে। কাজেই বলা যায় জীব এবং জড় পরিবেশ উভয়ই ভাইরাসের আভাস। দেখা যায় পরীক্ষার মাধ্যমে দেখা যায় সাধারণত 1 চামচ সমুদ্রের পানিতে 1 মিলিয়ন বা 10 লক্ষ ভাইরাস থাকে। দেখো, জীববিজ্ঞানের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ শাখা হচ্ছে ভাইরোলজি। এই শাখায় ভাইরাসের আকার, গঠন, বংশবিস্তার, রোগতত্ত্ব নিয়ে আলোচনা করা হয়। WM স্ট্যানলিকে ভাইরোলজির জনক বলা হয়ে থাকে। এটা আমরা পড়লাম। তো ঠিক আছে, আচ্ছা, তো এই পর্যন্তই আমাদের প্রথম ক্লাসটা আমরা সংক্ষিপ্ত করি। আমরা দ্বিতীয় ক্লাস থেকে তোমার আয়তন, আকৃতি এবং ভাইরাসের কিছু জীব এবং জড় বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। তো সাথেই থাকো। আসসালামু আলাইকুম।